সাদ সেহেরকে বুকে জড়িয়ে জানালা দিয়ে বাইরের শহর দেখছে। সেহেরের মাথায় ব্যান্ডেজ, তার কোনো জ্ঞান নেই। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন যে দিয়েছে এখনও তার ঘুম ভাঙ্গেনি। সেহেরের অপর পাশে রুবাই ফোন চাপছে আর ড্রিভারের পাশের সিটে তানজিল বসে আছে। আজ তারা ঢাকায় ব্যাক করছে। সেখানের ঝামেলা মিটিয়ে সাদসহ পুরো পরিবার সেহেরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। কারো মুখে কোনো কথা নেই। সাদ এবং সেহেরের বিয়ের খবর এখন সকলেই জেনে ফেলেছে। সাদ চুপ করে ঘণ্টাখানেক আগের ঘটনাগুলো ভাবতে শুরু করল। সেহেরের জায়গায় তোপাকে দেখে জোহরা সেখানেই ধপ করে বসে পড়ল মাথায় হাত দিয়ে। তোপা তো এক চিৎকার দিয়ে কেঁদে দেয়। আশরাফ রেগেমেগে তপার দিকে এগোতে যেতেই পেছনে থেকে অন্যরা তাকে ধরে ফেলে। কামালের প্রথম স্ত্রী আঁচলে মুখ গুজে বিলাপ করতে করতে বলল, এ আমার কি সর্বনাশ হল গো মাবুদ! জীবনে কোনো পাপ করছিলাম যার লাইগা তুমি আমারে এরম একখান দিন দেহাইলা। আমার পতি যে আবার একখান বিয়া করল গো, আমি এখন কি করমু গো? এদিকে মুরব্বি সহ চেয়ারম্যানও কিছু বলতে পারল না। যেহেতু বিয়ে হয়েই গিয়েছে সেহেতু তাদের আর কি বলার আছে। তবে সকলেই যাতা বলে অপমান করল তোপা, কামাল, জোহরা এবং কবিরকে। একজন তো বলেই উঠল, এই বিবাহিত বুড়োর সাথে নিজের মেয়ের বিয়ে দিতে লজ্জা করল না। এখন মেয়েটার জীবন নষ্টের দায়ভার কি আপনি নিবেন? এক সংসার পুরো তছনছ করে দিল। কবির নিজের রাগ দমাতে না পেরে হুঙ্কার ছেড়ে বলে, আমি তপারে না সেহেরারে বিয়া দিতে চাইছিলাম, কিন্তু এইখানে হিসাব গোলমেলে হয়ে গেছে। তখনই পুরো পরিবার এসে হাজির হল। তারা পাশের গ্রাম থেকে শুনেছে সেহের নাকি বিয়ে করেছে তাদের গ্রামে। এই কথা শুনেই সকলে ছুটে এসেছে সেহেরের থেকে জবাবদিহিতার নেয়ার জন্য। দাদিমা সেহেরের বিয়ের কথা শুনে হাউমাউ করে কাঁদতে থাকল। পরে যখন শুনল সেহের নয় বরং তপার বিয়ে হয়েছে তার কান্না থেমে গেল। আবিদ রেগে গিয়ে কবিরের কলার ধরে দিল টান। অতঃপর চেঁচিয়ে বলল, সেহের কি আপনার মেয়ে নয়? কি করে পারলেন আমার বোনকে নিয়ে এত বড় খেলা খেলতে? আপনি বাবা নাকি অন্য কিছু? কবিরও রেগে আবিদের থেকে নিজের কলার ছেড়ে আবিদকে ধাক্কা দিয়ে আরও উচ্চস্বরে চেঁচিয়ে বলল, না আমি কোনো বাবা না, কারণ সেহের আমার মাইয়া না। আমার রক্তের সন্তান তোপা। আমি তো 1 লাখ টাকার বিনিময়ে সেহেরারে বিয়া দিতাছিলাম, এই ফকিন্নি সব লণ্ডভণ্ড কইরা দিল। কবিরের কথায় উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল। এমন একটা কথা কেউই আশা করেনি। সকলের নীরবতায় কবির আবার বলে উঠল, জোহরার বিয়ার পরেও আমাগো ঘনিষ্ঠতা ছিল। একবার ভুল কইরা অঘটন ঘইটা যায়, কিন্তু আমি জানতাম না আমার আরেকটা মাইয়া আছে। তাহলে সেহের আপনার মাইয়া কেমনে হয় না? আপনার প্রথম বউয়ের তো মাইয়া হইছিল। হইছিল, কিন্তু মাইয়া দেইখা আমার রাগ উইঠা গেছিল। এই নিয়া জোহরার লগেও আমার কথা কাডাকাডি হয়, যার কারণে ওই দিন রাইতে মাতাল হইয়া মাইয়ারে বালিশ চাপা দিয়া মাইরা ফেলি। কিন্তু জানি না এই মাইয়া কইতে আইল। জোহরার লগে ঘনিষ্ঠ ছিলাম ওর বাপের সম্পত্তির লাইগা। তাই তপারেও আজ পর্যন্ত কিছু কইতে পারি নাই। আর সেহের, ওয়ে তো ভিখারির বাচ্চা। ওরে দিয়া আমি কয় টাকা পামু? জোহরা আমারে সুখ দিছে, আমার বংশের বাতিও দিছে। তখনই দাদিমা হুঙ্কার ছেড়ে বলে, তুই কি জানোচ গজব, এই মায়ার সম্পত্তি বলতে কিছু নাই, সব তার ভাইরা লাইটটা লইয়া গেছে। কবির জোহরার দিকে রক্তচক্ষু নজরে তাকাল। জোহরা মেঝেতে বসে এমনিতেই মেয়ের জন্য কেঁদেই চলেছে। তখনই আরেকজন বলে উঠে, এর মানে আপনিই আপনার প্রথম স্ত্রীকে মেরেছেন? হ হ হ আমিই মারছি,
ওই মা বাচ্চা থাকার কোনো অধিকার নাই। মরতে তো গেছিলই, আবার আমার ঘাড়ে বইতে আইছিল, তাই দিছি। আর বলতে পারল না তার আগেই দাদিমা গুনে গুনে 4টা চড় দিল কবিরকে। কবিরের এতক্ষণে হুঁশ হল যে সে রাগের মাথায় কি কি বলে ফেলেছে। তখনই পুলিশ ভেতরে প্রবেশ করল। পুলিশকে দেখে কবির দাদিমাকে ধাক্কা দিয়ে রান্নাঘরের দরজা দিয়ে গিয়ে পালাল। পুলিশও কবিরের পিছে ধাওয়া করল। পুলিশ সব শুনেছে বাইরে থেকে। এদিকে দাদিমা পড়ার আগেই জুবায়ের এবং আবিদ এসে তাকে ধরে ফেলল। দাদিমা হাউমাউ করে কেঁদে উঠল আবার। হঠাৎ কি মনে হতেই দাদিমা চোখ মুছে বলল, আমার ফুলরে বাঁচাইতে হইব। আমার ফুল কই? আমার ফুলরে এরা আমার নাতনি আর বৌমার মতো আবার মেরে ফেলবে। কোথায় আমার ফুল? আবিদ্দা জানা আমার ফুলরে আমার কাছে আয়না দে, এরা মানুষ না, অমানুষ। ফাউ খাইতে এমন গজব জন্ম দিছি আমি। আল্লাহ, তুমি আমার পোলারে জাহান্নামের আগুনে পোড়াও। এ যে মহাখুনি, আমার নিষ্পাপ নাতনিডারেও ছাড়ল না। সকলে দাদিমাকে সামলানোর চেষ্টা করতে লাগল, কিন্তু দাদিমার এক কথা তার ফুলকে লাগবে। কামাল তোপাকে টেনে হিচড়ে নিয়ে গেল। তোপা বারবার বলেছে, মা আমি যাব না, এই বুড়োটা আমার বর হতেই পারে না। কিন্তু না, বাবার সাথে আশরাবও তাল মেলাল। বিয়ে যেহেতু হয়েই গেছে, মুরব্বিরা আর কিছু না বলে চলে গেল। 2 দিন পর আবার বিচার বসবে। কামাল দাঁতে দাঁত চেপে ভাবছে, তোর বাপ আমার লগে এত বড় চিটারি করছে, তার শোধ তো আমি তোরে দিয়াই মিটামু। এদিকে আশরাবের না চাইতেও বারবার চোখ ভিজে আসছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেই চলেছে। তোপাকে সে সত্যিই ভালোবাসত। তোপা যদি বিয়ে করতে না চায় সেই ভয়ে সে তপার সাথে আগে থেকেই ঘনিষ্ঠ হওয়া শুরু করেছিল। কিন্তু শেষমেশ কি হল? তার ভুল সিদ্ধান্তের জন্য আজ কত বড় শাস্তি আল্লাহ তাআলা তাকে দিল। নিজের বাবার বউ এখন তোপা। যদি সে এসব পাপ না করে আগে থেকে তার বাবাকে বলে এই বাসায় তোপাকে নিয়ে বিয়ের প্রস্তাব দিত, হয়তো তাদের জীবনটা সুন্দর হতো। আর তোপা, তার অতিরিক্ত অহংকার, নোংরামি, চিন্তাভাবনা এবং হিংসার জন্য আজ তার এই পরিণতি। জোহরা মেয়ের জন্য মেঝেতে বসে কাঁদতে কাঁদতেই জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে জোহরাকে গিয়ে ধরল আসিয়া এবং বড় চাচি। এত বড় ঝড়ের জন্য কেউই প্রস্তুত ছিল না। দাদিমা এদিকে ফুল বলে বিলাপ করেই চলেছে। একসময় আবিদ বাধ্য হয়ে বলল, ফুল স্বাস্থ্যকেন্দ্রে আছে। ওর মাথায় গুরুতর আঘাত পেয়েছে, তাই 7 ভাই তারে নিয়ে সেখানে গেছে। দাদিমা তখনই থেমে জলদি করে বলল, ফুল নাকি বিয়া করছে? আবিদ চুপ হয়ে গেল। আবিদকে চুপ হতে দেখে জেঠু বলে উঠল, কি হলো আবিদ, চুপ করে গেলি কেন? তুই কি বিয়ের কথা জানিস? কার সাথে বিয়ে হয়েছে? আর ফুল আমাদের না জানিয়ে এত বড় সিদ্ধান্ত কি করে নিল? শেষের কথাটা বেশ শক্ত গলায় বললেন তিনি। জেঠুর কথায় রুবাই আমতা আমতা করে বলে, আসলে জেঠু, সেহেরের বিয়েটা এক্সিডেন্টলি হয়েছে। আর বিয়েটা কিছুক্ষণ থামল, বিয়েটা আমার ভাই সাদের সাথে হয়েছে। বলেই সেদিনের সকল ঘটনা খুলে বলল জেঠুকে। জেঠুসহ উপস্থিত সকলে আবারও শক খেল। এত কিছু ঘটে গেল আর সেহের বা সাদ কেউ কিছুই বলল না। সব শুনে জেঠু অত্যন্ত রাগ করলেন। তিনি কিছু না বলে বেরিয়ে গেলেন। সব শুনে দাদিমা মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগল। মিনমিন করে বলল, সব আমার দোষ। সেই দিন আমার লাইগা ফুল বাইর হইছিল, আর আমার লাইগাই তার উপরে দিয়া এত ঝড় গেছে।
আশিয়া এবং জুবায়ের এখনো স্তব্ধ হয়ে আছে। তাদের কথাগুলো যেন হারিয়ে গেছে। বারবার একে অপরের দিকে তাকাচ্ছে। দুজনেই মনে মনে ভাবছে, তাই তো বলি সাদ হুট করে কেন সেহেরের চারপাশে ঘুরঘুর করে। দাদিমার কথা শুনে রুবাই দাদিমার মাথা উঁচু করে তার চোখ মুছে দিয়ে মুচকি হেসে বলে, না দাদি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তাই তো উনি আমার ভাইয়ের মতো একজনকে স্বামী হিসেবে দিয়ে সেহেরের দুঃখের সমাপ্তি ঘটাতে এসেছে। তুমি চিন্তা করিও না দাদি, তোমার ফুলকে কেউ কিছু বলতে পারবে না, করতেও পারবে না। আমার ভাই যে আছে তার পাশে। তখনই রুবাইয়ের ফোনে কল আসে। রুবাই ফোনে তাকিয়ে দেখে সাদ কল করেছে। রুবাই কল রিসিভ করে হ্যালো বলতেই সাদ অপর পাশ থেকে বলে ওঠে, জলদি সব প্যাক করে নে, ঢাকার উদ্দেশ্যে দাদিমা সহ সবাই আজই রওনা হব আমরা। সেহেরকে আমি আর এই বিপদে রাখতে পারব না, অনেক সহ্য করেছে আর না। আমি ড্রাইভার নিয়ে মেইন রোডে উঠছি। বাবার ড্রাইভারকে অলরেডি কল করে দিয়েছি, সে গাড়ি নিয়ে আসছে। বলেই সাদ কল কেটে দিল। গোছগাছ করে সকলে বেরিয়ে গেল। মেইন রোডে এসে সেহেরকে দেখতেই জুবায়ের বা আশিয়া সাদকে কোনো প্রশ্ন করার সাহস পেল না। সেহেরের অবস্থা দেখে তাদের আরও মায়া লাগল। হয়তো তাদের ছেলেটা সেহেরকে মেনে নিয়েছে ভেবেই তার আর কোনো রকম কথা বাড়াল না। দাদিমা আসেনি তাদের সাথে, তবে সেহেরকে শেষবারের মতো দেখার জন্য মেইন রোডে সকলের সাথে ছুটে এসেছিল। সেহেরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সাদকে বলল, আমার ফুলটা এখন তোর দায়িত্বে নাতি, আমার ফুলটার যত্ন নিস। জীবনে অনেক কষ্ট সহ্য করছে আমার ফুলে, এখন ওরে আর কষ্ট পাইতে দিস না, মাইয়াটার সুখের যে বড়ই অভাব। এই গেরাম থেইকা ওরে নিয়া যা বাপ, ওরা ওরে কোনো দিন ভালো থাকতে দিবে না, কোনো দিন না। সব ভাবতেই সাদ একটা বড় দীর্ঘশ্বাস ফেলল এবং সেহেরকে নিজের সাথে আরও গভীরভাবে জড়িয়ে ধরল। সেহের পরম আবেশে চুপটি মেরে ঘুমিয়ে আছে। সে তো জানেই না তার অগোচরে কী সব ঘটে গেছে। তার জীবন যে কোনো দিকে মোড় নিল সবটাই তার অজানা রয়ে গেল। সাদ গভীর দৃষ্টিতে সেহেরের মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। সেহের আনমনে নিজের ঠোঁটজোড়া প্রসারিত করল। তা দেখে সাদ কিছুটা অবাক হল। হয়তো সুন্দর স্বপ্ন দেখছে সেহের, তাই তো ঘুমের মধ্যেও মুচকি মুচকি হাসছে। সাদ পাশে তাকাল। রুবাই কানে হেডফোন লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাদ হেসে সেহেরের মাথায় ডিপলি একটা কিস করে দুহাত দিয়ে জড়িয়ে ধরে ভাবতে লাগল, তোমায় আমার রাজ্যের রানী করব মায়াবিনী, যেখানে থাকবে না কোনো দুঃখের এক চুল পরিমাণ চিহ্ন। তোমার সুখের সময়ের জন্য নিজেকে তৈরি করে নাও, আর আমিও তৈরি হব তোমার হাসিমাখা মুখটা দেখার জন্য। তুমি যে আমার দক্ষিণা প্রেম, যেখানে নেই কোনো কৃত্রিম হাওয়া প্রেম, আছে শুধু আমাদের পবিত্রতার ভালোবাসা। ভালোবাসি মায়াবিনী। রাত প্রায় 8:30 নাগাদ সকলে বাড়ি ফিরল। সেহের এখনও ঘুমোচ্ছে। সেহেরকে ঘুমোতে দেখে আশিয়া কিছু বলবে তার আগেই সাদ গাড়ি থেকে নেমে সেহেরকে কোলে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। সার্ভেন্টরা বাড়ির সকল লাইট জ্বালিয়ে রেখেছে এবং সাদের রুমও পরিষ্কার করে রেখেছে। সাদ আগেই ফোন করে সব ব্যবস্থা করে রেখেছে। একজন রাঁধুনিও এনেছে যিনি এখন রান্না করতে ব্যস্ত। অলরেডি কয়েক ধরনের ডিশ বানিয়েও ফেলেছে। সাদ সেহেরকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমের দিকে চলে গেল। নিচে আশিয়া এবং জুবায়ের হা করে সাদের কাণ্ড দেখছে। রুবাই তাদের কাণ্ডে মুচকি হেসে বলে, দেখেছ মা, বাবা, এই ছেলেটা কত বউ পাগল। এতদিনে তোমাদের শখ মিটে গেল, সাথে মায়ের শান্তশিষ্ট বৌমাও মিলল।
দেখিও মা, সেহের সুস্থ হলেই তোমার আগে পিছে সবসময় ছায়ার মতো থাকবে। রুবাইয়ের কথায় আসিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে কোনো কথা না বলে সে নিজের ঘরের দিকে চলে গেল। আসিয়া যেতেই জুবায়ের বলল, তোর মা মনে হয় বিয়েটা মানতে পারছে না। সাদও আজ অবধি কখনো তোর মার থেকে কিছু লুকায়নি, কিন্তু এত বড় ঘটনায় নিশ্চয়ই তার অভিমান হয়েছে। চিন্তা করিস না, তোরা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর, আমি তোর মায়ের কাছে যাচ্ছি। বলে জুবায়েরও নিজের ঘরের দিকে হাঁটা দিল। রুবাই এবং তানজিলও কিছু না বলে উপরে নিজেদের রুমে চলে গেল। সাদ সেহেরকে শুইয়ে দিতেই সার্ভেন্টকে ডেকে পাঠাল। সার্ভেন্ট ডেকে তাকে সেহেরের পাশে রেখে সে গেল রুবাইয়ের ঘরে, সেহেরের জন্য রুবাইয়ের একটা ড্রেস নেয়ার জন্য। রুবাইকে বলতেই রুবাই কামিজ সেট দিয়ে দিল, আর সাদকে এও বলেছে তাদের বিয়ের কথা না জানানোর কারণে তাদের মা বেশ অভিমান করেছে। সাদ মুচকি হেসে বলে, অভিমান করাটা স্বাভাবিক আপু, তোরা রেস্ট কর, আমি সার্ভেন্টকে কাপড় দিয়ে মায়ের কাছে যাচ্ছি। বলেই সাদ বেরিয়ে গেল। সার্ভেন্টকে কামিজ সেট দিয়ে বলে দিল ও যেন সেহেরের ড্রেস চেঞ্জ করে দেয়। অতঃপর আর দেরি না করে নিচে চলে গেল তার মায়ের অভিমান ভাঙ্গাতে। আধ ঘণ্টা ধরে আসিয়া অন্যদিকে ফিরে আছে। সাদ এত কিছু বলল কিন্তু আসিয়া একটা প্রশ্নেরও উত্তর দিল না। দূরের সোফায় বসে চা খেতে খেতে মাছেলের কাণ্ড দেখছে জুবায়ের। সাদ আসিয়ার হাঁটুর সামনে বসেই আবার বলল, তুমি যদি এবার কথা না বলো তাহলে আমি কিন্তু রাতে কিছু খাব না আম্মা। এবার আসিয়ার টনক নড়ল। তিনি সাদের দিকে না তাকিয়েই ঘাড় ঘুরিয়ে জুবায়েরের দিকে তাকিয়ে রাগাম্বিত স্বরে বলে উঠল, তাকে বলে দিন রুবাইয়ের বাবা, রাতে সে না খেলে তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। কষ্ট করে আমার বাড়িতে রাঁধুনি বয়ে এনেছে, তার টাকা কি তার বাবা দিবে? শেষের কথা শুনে জুবায়েরের চা গলায় আটকে গেল, যার ফলস্বরূপ তিনি খুক খুক করে কাশতে শুরু করল। সেন্টার টেবিল থেকে পানি ঢকঢক করে খেয়ে তবেই সে শান্ত হল। সেটা আমাকে বলছো তো বলছই, আবার তার বাপকে কেন টানছ? হ্যাঁ, তো আপনাকে না টেনে কি আমার বাবাকে টানব? আমার বাবা তো তাহার নানা হয়, নানা। জুবায়ের করুণ দৃষ্টিতে সাদের দিকে তাকাল। আসিয়া যখন রেগে থাকে তখন সে এই ধরনের অদ্ভুত কথাবার্তা বলে জুবায়ের অবস্থা খারাপ করে দেয়। সাদ নিজের হাসি চেপে রেখে বাবাকে বলল, বাবা, ওনাকে বলে দিও আমি খাবো তখনই যখন তিনি আমাকে নিজ হাতে খাইয়ে দিবে। আসিয়া শুনেও না শোনার ভান ধরে বসে রইল। সাদ জানে তার মা তার প্রস্তাবে রাজি হবে না, তাও সে বলেছে। তখনই সার্ভেন্ট এসে বলল, ম্যাম, খাবার তৈরি, আপনারা আসতে পারেন। বলেই সার্ভেন্ট চলে গেল। সার্ভেন্ট চলে যাওয়ার কিছুক্ষণ বাদেই সকলে বেরিয়ে এলো। খাবার টেবিলে স্বাদ খেতে খেতে রুবাইয়ের দিকে আর চোখে তাকাল। রুবাই চোখ দিয়ে কিছু একটা ইশারা করল। সাদ সেই ইশারা বুঝতে পারল। আসিয়া গম্ভীর হয়েই খাবার খাচ্ছে। সাদ খেতে খেতেই বলে উঠল, যার কষ্টের জন্য রাঁধুনি আনলাম, বাসায় আসার আগে সার্ভেন্টদের খবর দিয়ে সব ব্যবস্থা করলাম, সেই কেমন অভিমান করে বসে আছে। কার জন্য করলাম এত সব? ঠিক আছে, ব্যাপার না, সে যেহেতু বিয়েটা মানছেই না, আমার আর কি করার। বলেই হাত ধুয়ে অন্য রুমের দিকে যেতে লাগল। রুবাই সাদের পিছু ডেকে বলল, কই যাচ্ছিস ভাই? তোর ঘর তো উপরে। সাদ থেমে গিয়ে উত্তর দিল, আম্মা তো বিয়ে মানেনি, তাহলে সেহেরের সাথে এক ঘরে থাকার প্রশ্নই উঠে না। সাদের কথায় আসিয়া খাওয়া থামিয়ে হুঙ্কার ছেড়ে জুবায়েরকে বলল, তাকে বলে দেন, বিয়ে করে এখন বউ ছাড়া আলাদা কেন থাকবে? মেয়েটা যে অসুস্থ সেদিকে খেয়াল আছে? কখন বললাম আমি বিয়ে মানিনি?
শুধু তো অভিমান করেছি, আর সে আমার অভিমান না ভাঙ্গিয়ে অসহায় মেয়েটাকে কষ্ট দেয়ার ফন্দি আটছে। তাকে কান খুলে শুনতে বলুন, আমার বৌমাকে নিয়ে যদি কোনো রকম হেয়ালি করে, তার এই 29 বছর বয়সেও তাকে আমি ঝাঁটা পেটা করব। আসিয়ার শেষের কথা শুনে সাদ চোখগুলো বড় বড় করে আশেপাশে তাকাল। না, কোনো সার্ভেন্ট নেই। তার মায়ের এই ধরনের কথাবার্তা কেউ শুনলে তার এতদিনের গড়া সম্মান সব লাটে যাবে। সাদ দ্রুত মায়ের দিকে এগিয়ে মায়ের গলা জড়িয়ে বাচ্চা কণ্ঠে বলে ওঠে, সরি আম্মা, মাফ করে দেও। সত্যিই তখন এমন পরিস্থিতি ছিল না কাউকে বলার মতো। ইভেন আমি নিজেও প্রথমে মানতে পারিনি বিয়েটা, পরে কি হলো আমি নিজেও জানি না। তবে তোমাকে বলবো বলবো করে আর বলতে পারিনি। যদি তুমি রিয়েক্ট করো সেই ভয়ে। প্লিজ আর অভিমান করে থেকো না, সকাল থেকে অনেক চাপে আছি, এখন তুমিও যদি এমন করো তাহলে কিভাবে হবে বলো তো? এখন আবার তোমার বৌমার সেবা করতে হবে। আমার বৌমার সেবা করাটাই তোর শাস্তি। এখন বেশি পকপক না করে ফলের রস আর স্যুপ নিয়ে যা। ওরে উঠিয়ে খাইয়ে মেডিসিন দে, নয়তো মাথার চোটটা ভালো হবে কি করে? আসিয়ার কথার মাঝে রুবাই বলে উঠল, আচ্ছা সেহের এমন গুরুতর আঘাত পেল কি করে? সেহের প্রতিবাদ করেছে তাই জোহরা চাচি তার কপালে দেয়াল বরাবর আঘাত করেছে। অতি শান্ত সুরেই বলল সাদ। সাদের এই শান্ত স্বভাব সকলকেই অবাক করল। এখন এমন এক পরিস্থিতি যেখানে কেউই নিজেকে ঠিক রাখতে পারে না, আর এই সাদ কি সুন্দর ঠান্ডা মাথায় সবটা গুছিয়ে হ্যান্ডেল করছে। এই সাদের জন্যই রুবাই আবার নতুনভাবে বাঁচতে শিখেছে, যদিও তার সন্তান হারানোর ব্যথা এখনও হয়, তবে সেটা স্বল্প সময়ের ব্যথা। তার ভরসা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। সকল প্রশংসা শুধু তারই নামে। সাদ শুধু স্যুপ নিল। ফলের রস এখন খাওয়াটা মোটেই উচিত হবে না, তার উপর এখন বাসায় ফ্রেশ ফলও নেই। সাদ স্যুপ নিয়ে উপরে চলে গেল। উপরে গিয়ে দেখল সেহের এখনো ঘুমাচ্ছে। সাদ স্যুপের ট্রেটা বেডবক্সে রেখে দরজা লক করে দিল। এরপর সেহেরের পাশে বসে সেহেরকে ডাকতে লাগে। সেহের অল্প অল্প তাকিয়ে উঠে বসল। মাথা এখনো তার প্রচুর ব্যথা করছে। সেহের মাথায় দুহাত চেপে ধরল ব্যথার। সেহের আধো আধো কণ্ঠে বলে উঠে, পানি। সাদ জলদি সেহেরকে পানি খাইয়ে দিল। পানি খাইয়ে কোনো রকমে স্যুপটা খাইয়ে মেডিসিনও দিয়ে দিল। সেহের এখনো ঘুমে ঢুলছে, তাই সে ঘুমের ঘোরে কিছুই বুঝে উঠতে পারছে না। সেহেরকে খাইয়ে আবার শুয়ে দিয়ে সাদ উঠে কাবার্ড থেকে ট্রাউজার এবং টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আসার পর থেকে ফ্রেশ হওয়ার সময়টা অবধি সে পায়নি। ফ্রেশ হয়ে তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এসে দেখল সেহের ঘুমে কাত। সাদ মুচকি হেসে সেহের অপর পাশে আধশোয়া হয়ে শুয়ে সেহেরকে মুগ্ধ নয়নে দেখতে লাগল। বিয়ের পর এই প্রথম দুজন একই ঘরে, একই বিছানায়। এভাবে সেহেরকে দেখতে দেখতেই সাদ সেহেরের পাশে ঘুমিয়ে গেল। মাঝরাতে হঠাৎ সাদের ঘুম ভেঙে গেল এবং দেখল সেহের কেমন যেন কাঁপছে। সাদ চটজলদি উঠে বসল এবং সেহেরের কপালে হাত দিয়ে তার তাপমাত্রা চেক করল। এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। সাদ এখন কি করবে ভেবে পায় না। জলদি বিছানা থেকে নেমে সে ওয়াশরুমে গেল কাপড় আর বাটি আনতে। বাটিতে পানি ভরে আর একটা কাপড় এনে বেডবক্সে রাখল। অতঃপর সেহের ব্যান্ডেজটা কিছুটা উঁচু করে জলপট্টি দিতে থাকল। এসির টেম্পারেচারও কমিয়ে দিল একদম। সাদের ঘর যথেষ্ট ঠান্ডা আছে, তবুও সেহের কাঁপছেই। সাদ উঠে কাবার্ড খুলে একদম শেষের তাক থেকে দুটো কম্বল এনে সেহেরকে জড়িয়ে দিল। না, তাতেও সেহের কাঁপছে।
হুট করে এত জ্বরের মানে বুঝল না সাদ। এমন জ্বর তো হওয়ার কথা নয়। কিছুক্ষণ জলপট্টি দিয়ে সে নিজেও কম্বলের ভেতর ঢুকে সেহেরকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। সেহের জ্বরের ঘোরে বিড়বিড় করে কি যেন বলছে। সাদ নিজের কান কিছুটা এগিয়ে দিতেই শুনতে পেল সেহেরের কথা। ওরা আমার মাকে মেরেছে, আমাকেও মারতে চায়। প্লিজ বাঁচান আমাকে, ওরা আমাকে মেরে ফেলবে। আমার মাকে খুব কষ্ট দিয়েছে ওরা, খুব। এরকম নানান বিলাপ বকছে সেহের। সাদ সেহেরকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে অস্ফুট সুরে বলে, তুমি এখন আমার কাছে মায়াবিনী। আমি থাকতে কারো সাহস নেই তোমার ক্ষতি করার। আমি সর্বদা তোমার পাশে আছি বউ, ভালোবাসি। বলেই সেহেরের কপাল থেকে ভেজা কাপড়টা সরিয়ে ভালোবাসার পরশ দিল। সেহের অনেকক্ষণ পর গিয়ে স্বাভাবিক হয় এবং গভীর ঘুমে তলিয়ে যায়। সেহেরকে ঘুমাতে দেখে সাদও ঘুমিয়ে যায়। বেচারা অনেক ক্লান্ত আজ। সকাল সকাল কারিবের ডাক পড়েছে। হাই দিতে দিতে সে ডাক্তার নিয়ে হাজির হল তার স্যারের বাসায়। ভোর এখন 6:30 বাজে। বেচারা কারিব গতকাল তার স্যারের সাথে সব করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে তো পড়েছিলই, কিন্তু তার ঘুম হওয়ার আগেই তার স্যারের ডাক। ডাক্তার চোখ কচলে চশমাটা ঠিক করে সাদের রুমে প্রবেশ করল। সাদ তখন পায়চারি করছিল রুমের মধ্যে। ডাক্তারকে দেখে সে বেডের পাশে এসে দাঁড়াল। ডাক্তার সেহেরের চেকআপ করে কপালে ক্ষতটা ড্রেসিং করার কথা বলল। সাদ সেহেরের পাশে বসে সুন্দরভাবে ড্রেসিং করে দিল এবং বলল, রাতে তীব্র জ্বর এলো কেন? আঘাতটার থেকেই জ্বরটা এসেছে। এতে চিন্তার কোনো কারণ নেই। তাকে বেশি বেশি খাওয়াতে হবে, অনেকটাই উইক উনি। আর আপনার স্বাস্থ্যকেন্দ্র থেকে যেই ওষুধগুলো দিয়েছে সেগুলো আমাকে একটু দেখান, আমি পারলে কিছু মেডিসিন বদলে দিব। সাদ কারিবকে ইশারা করতেই কারিব সেহেরের মেডিসিনের বক্সটা ডাক্তারের হাতে দিল। ডাক্তার সব চেক করে নতুন মেডিসিন দিল। এর মাঝে সেহেরের ঘুম ভেঙে গেল। সামনে অন্য পুরুষকে দেখে সে লাফ দিয়ে উঠে বসল। সেহের এভাবে ওঠায় সাদ সেহেরের বাহু ধরে বলে, কি হলো, এভাবে উঠলে কেন? সেহের ঘাড় ঘুরিয়ে সাদকে দেখে পুরো ঘরটা তাকাল। সে এক বিলাসবহুল ঘরে অবস্থান করছে। ডাক্তার সেহেরকে উঠতে দেখে মুচকি হেসে বলে, এখন কেমন লাগছে? জি ভালো। নিজের যত্ন নিবে এবং খাওয়া দাওয়া ঠিকমতো করবে কেমন? মিস্টার সাদ, আমি তাহলে আসি। সাদ কোনো কথা বলল না, শুধু মাথা নাড়াল। ডাক্তার চলে যেতেই সেহের পুরো ঘরটা হাঁ করে দেখছে। এমন সুন্দর রুম সেহের কোনো দিনও দেখেনি। কত আলিশান রুমটা, চোখ ধাঁধানো। সাদকে অস্ফুট সুরে বলে উঠল, এটা কোথায়? আমি এখানে কি করে এলাম? তোমায় কিডন্যাপ করে এনেছি বউ, আর এইটা আমাদের ঘর। আর এই বাড়িটা তোমার শ্বশুর বাড়ি। মুচকি হেসে বলল সাদ। সাদের কথা শুনে সেহের বিস্ময়ের দৃষ্টিতে সাদের দিকে তাকাল। এসব কি বলছেন? দেখুন, একদম মশকরা করবেন না। আহা, মশকরা কেন করতে যাব? সত্যিই এটা আমার বাড়ি। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কেউ জানে না? সবাই জানে। ইভেন আমাদের বিয়ের কথা এখন সকলেই জানে, তাই তো এই বাড়িতে তোমায় নিয়ে এসেছি। মুচকি হেসেই বলল সাদ। তবে সাদ এটা বলল না, কবির বা সুফিয়া সেহেরের আসল বাবা মা নয়। যতদিন না সেহের সুস্থ হচ্ছে ততদিনে এগুলা বলাও অসম্ভব। সাদ এই কয়েকদিনে খোঁজ জারি রাখবে। খোঁজ লাগাবে সেহেরের মাকে কোনো হসপিটালে ভর্তি করা হয় এবং সেদিন সেখানে কজন রোগীর বাচ্চা হয়েছিল। কেউ কিছু বলেনি? বললে কি এখানে আনতে পারতাম?
সকলের মতো ছিল দেখেই এনেছি। হঠাৎ সেহেরের মন খারাপ হয়ে গেল। দাদিমা, রিমন, জেঠু, চাচি, আবিদ, মাঞ্জু সকলকে ছাড়া যে কি করে থাকবে বুঝতে পারছে না। বড্ড মনে পড়ছে তাদের। সাদের মাঝে কিছু লোককে ফোন করে কিছু একটা বলে দিল। কল কেটে সেহেরকে বলল, ঘুম না আসলে ফ্রেশ হয়ে নাও, এরপর কিছু খাও। না, কিছু খাবো না। বাথরুমটা কোনো দিকে? রুমেই আছে। ওই তো। ইশারা দিয়ে দেখালো। সেহের কথা না বলে চুপচাপ ওয়াশরুমে ঢুকল। কিছুক্ষণ পর আবার বেরিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আমার ড্রেস তো এটা ছিল না। ড্রেস কে চেঞ্জ করেছে? সার্ভেন্ট। কি ভেবেছ আমি চেঞ্জ করব? সেহের লজ্জায় আবারও ধপ করে দরজা লাগিয়ে দিল। আর সাদ সেহেরের লজ্জা দেখে হু হা করে হাসতে শুরু করল। কারিব সাদের ঘরে এসে সাদকে হাসতে দেখে বেককল বনে গেল। স্যার হাসছেন কেন? কিছু না, এমনি। নাস্তা রেডি করেছ? হ্যাঁ, আপনার মা মানে আন্টি রান্না শুরু করেছে আগেই। মা এত সকালে উঠেছে কেন? সে তো বলতে পারছি না স্যার। আচ্ছা, তুমি নিচে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। জি স্যার। বলেই কারিব চলে গেল। বেশ কিছুদিন কেটে গেল। সেহের এখন মোটামুটি সুস্থ। সাদের কয়েকদিন কাজ ছিল না বিধায় সে সবসময় সেহেরের পাশে পাশে ছিল। সেহেরের জন্য এক সেট শাড়ি এবং ড্রেসও এনেছে, সাথে প্রয়োজনীয় জিনিসপত্র। সেহের তো ভেবেই পায় না সাদ এত কেয়ার কিভাবে করতে পারে। রাতে সাদ সেহেরের পাশেই ঘুমায়, তবে দূরত্ব বজায় রেখে। এ দেখে সেহের যেন আরও মুগ্ধ হয়। দিন দিন বেশ ভালোই দুর্বল হয়েছে সে সাদের প্রতি। অবশেষে সাদ সিদ্ধান্ত নিল তাদের বিয়েটা আবার নতুন করে হবে। হলুদ বিয়ে ঘরোয়াভাবে হলেও রিসিপশন বেশ বড় করে হবে। সাদের প্রস্তাবে সকলেই রাজি হয়। সেহেরও রাজি হল। তবে এখানে কথা আছে। বিয়ের আগে থেকে সেহের এবং সাদ আলাদা আলাদা ঘুমাবে। এতে সাদ রাজি হয়েছে কারণ বিয়ে ছাড়া সে সেহেরের কাছে যেতে পারবে না। পারিবারিকভাবে বিয়ে করেই সে সেহেরকে আপন করে নিতে চায়। সেহের এবং রুবাই একসাথে ঘুমায়। দাদিমা, আবিদ, রিমন, মাঞ্জু, চাচি সকলের সাথে প্রতিদিন কথা হলেও জেঠু সেহেরের সাথে কথা বলেন না। এতে সেহের বেশ ব্যথিত। অবশেষে হলুদের দিন এলো। সেহের হলুদ শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে সে। সেহের কখনো শাড়ি পরেনি, তার উপর আজ তার গায়ে হলুদ, ভাবতেই কেমন শিউরে শিউরে উঠছে। সাদকে সেও যে চায় ভীষণভাবে। সাদ তাকে যতটা ভালোবাসা দিয়েছে, কেউ কোনো দিন তাকে এত ভালোবাসা দেয়নি, বুঝেওনি। সেহেরের বিয়ে মানা নিয়ে সময় প্রয়োজন ছিল, কিন্তু সাদ সেটা মুখ থেকে না শুনেই যথেষ্ট সময় দিয়েছে সেহেরকে। সেহের এখন আগের মতো চুপচাপ নয়, খুবই প্রাণোচ্ছল সে। সে যেন নতুনভাবে, নতুন রূপে বাঁচতে শিখেছে। সেহের ভাবনায় মগ্ন ছিল, এই ফাঁকে সাদ রুমে প্রবেশ করল। আয়নায় সাদকে আসতে দেখে সেহের আতকে পিছে ফিরে তাকাল। সাদ মুগ্ধ হয়ে সেহেরের দিকে তাকিয়ে আছে। যেন হলুদ পরী দাঁড়িয়ে আছে তার সামনে। এত সুন্দর কেন মেয়েটা? সেহের আমতা আমতা করে বলে। কি হচ্ছে কি, আপনি এখানে কেন? বউকে হলুদ মাখাতে এসেছি বলেই সেহেরকে ইচ্ছামতো হলুদ লাগিয়ে দিল। সেহের চোখ ছানাবড়া করে বলে, হলুদের অনুষ্ঠান তো এখনো শুরুরই হয়নি আর আপনি আমাকে হলুদ লাগিয়ে নাজেহাল অবস্থা করেছেন। আপনিও না। বলেই সেহের টিস্যু দিয়ে হলুদ মুছতে শুরু করল। মুছতে মুছতে আবার বলল, কি হলো, চুপ কেন?
এখন সবাইকে কি বলবো এই হলুদের ব্যাপারে? সাদ ঘোর লাগা দৃষ্টিতে সেহেরের দিকে এক পা করে এগিয়ে গিয়ে সেহেরকে দেয়ালের সাথে চেপে ধরল। সেহের ভয় রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সাদ তার হাত দুটো সেহেরের কোমরে রাখতেই সেহের সাথে সাথে চোখ মুখ খিচে জোরে জোরে শ্বাস নিতে শুরু করল। সাদ সেহেরের কোমরে হলুদ লাগাতে লাগাতে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, বলবা তোমার জামাই তোমাকে প্রথম হলুদ ছুঁয়েছে, আর তুমি সামান্যতে এই অবস্থা করছো কেন বলো তো? সামনের দোজ তো আরো বেশি হবে। একবার বিয়েটা হতে দাও, এরপর বুঝবা এই সাদ বিন সাবরান কি জিনিস। বলেই সেহেরের সামনে থেকে সরে আসল। সেহের সেখানে দাঁড়িয়ে লজ্জায় মাথা নত করে আছে। সাদ হেসে আবার সেহেরের সামনে গিয়ে সেহেরের থুতনি উঁচু করে বলল, একবার বলেছি না মাথা নত করবা না। সাদ বিন সাবরানের বউয়ের মাথা নত থাকাটা বেমানান। তুমি আমার বউ, সব সময় মাথা সোজা রাখবা ওকে। বলেই সেহেরের মাথায় টুপ করে কিস করে বেরিয়ে গেল। আর সেহের সেখানে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রুবাই আসল। সেহেরকে হলুদ মাখা দেখে হেসে বলল, নিশ্চয়ই আমার ভাইয়ের কাজ তাই না? সেহের লজ্জায় মাথা নুয়ে ফেলল। রুবাই আবারও হেসে সেহেরকে সাথে নিয়ে নিচে চলে গেল। গ্রাম থেকে কেউই আসেনি, বলা যায় আসতে পারবে না। সেখানকার অবস্থা নাকি ভালো না। কবিরও নাকি কোথাও গা ঢাকা দিয়ে বসে আছে, পুলিশ এখনো তাকে খুঁজছে। নিচে হলুদ নিয়ে কথা উঠলে রুবাই কিছু একটা বলে কাটিয়ে দেয়। সাদ হলুদে ইনভাইট করেছেন একমাত্র ফারুক হোসাইনকে। ফারুক হোসাইনকে অত্যন্ত শ্রদ্ধা করে সাদ, তাই সে একদিন কথা দিয়েছিল তার বিয়ের সকল অনুষ্ঠানে সর্বপ্রথম তাকে ইনভাইট করবেন। সেই কথা অনুযায়ী সাদ তাই করল। ফারুক হোসাইন সেহেরকে প্রথম দেখাতেই বেশ ভালো চিনতে পারল, ইভেন সেহেরও তাকে চিনেছে। দুজনের কি ভাব! তাদের ভাব দেখে সাদ অল্প হলেও ভীষণ অবাক হয়েছিল, কারণ সে এটাই ভেবে পায়নি তারা দুজন দুজনকে কিভাবে চিনল। পরে ফারুককে জিজ্ঞেস করলে সে নিজেই মুচকি হেসে বলে, তোমাকে একটা মিষ্টি মেয়ের কথা বলেছিলাম মনে আছে? সেই মিষ্টি মেয়েটিই তোমার হবু বউ। একদম পারফেক্ট চয়েস করেছ তুমি সাদ। আই প্রাউড অফ ইউ। সেদিন সাদ নিজেও বেশ খুশি হয়েছিল। তবে সাদদের বাড়িতে এসে মিসেস ফারুক হোসাইন যবে থেকে সেহেরকে দেখেছে তবে থেকে সে সেহেরের পাশে বসে অপলক দৃষ্টিতে তাকে দেখেই চলেছে। মিসেস ফারুক মানসিকভাবে অসুস্থ প্রায় অনেক বছর ধরেই। এভাবে তার দৃষ্টিতে সেহের বারংবার ইতস্তত হয়ে পড়েছে। মিসেস হোসাইনকে এরূপ বিষয়ে প্রশ্ন করলেও সে কোনো উত্তর দেয় না। একদম চুপ করে সেহেরের পাশে বসে থাকে। অনেকে এও বলাবলি করছে সেহের ফারুক হোসেইনের মেয়ে, তাদের চেহারার মিল আছে। এসব ফিসফিস ফারুক হোসাইন বা সেহেরের কানে না গেলেও সাদ ঠিকই শুনতে পেল। তাই সাদ নিজেই পর্যবেক্ষণ করেছে দুজনের চেহারার দিকে তাকিয়ে। আসলেই অনেক মিল। কিন্তু ফারুক হোসাইন তো তাকে বলেছে তার একটাই মেয়ে, আর সেই মেয়েটি তো এখন লন্ডনে পড়াশোনা করতে গেছে। এক মিনিট, ফারুক হোসাইন বলেছিল তার আরেকটা মেয়ে ছিল যে কিনা জন্মের পরপরই মারা গেছে। বিষয়টা চরম খটকা লাগল সাদের কাছে। তাই সে কিছু একটা ভেবে হলুদের অনুষ্ঠানের পরপরই ফারুক হোসেইনের ঘরে চলে গেলেন। সেখানে চিরুনি না পেয়ে ওয়াশরুম থেকে তার ব্রাশ এবং সেহেরের চিরুনি নিয়ে কারিবের মাধ্যমে কোথাও পাঠিয়ে দিল। পরের দিন বিয়ে সুস্থভাবেই সম্পন্ন হল। এরকম এক বিশেষ দিনে সেহের তার পরিবারের সকলকেই বড্ড মিস করছে, কিন্তু কেউ তার পাশে নেই। সেহেরকে মন খারাপ করতে দেখে মিসেস হোসাইন সেহেরকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরল আর বলতে লাগল, চিন্তা করিস না মা, তোর মা তোর পাশেই আছে।
বিয়ে হয়েছে তো কি হয়েছে, তোকে কেউই আমার থেকে আলাদা করতে পারবে না। মিসেস ফারুকের কথার আগামাথা কিছুই সেহের বুঝতে পারল না। তবে সেহের তার থেকে অনেক প্রশান্তি পাচ্ছে, যেমনটা তার মা তাকে জড়িয়ে ধরলে পেত। সেহের কিছু না ভেবে নিজেও মিসেস ফারুকের সাথে লেগে রইল। সাদ ফারুকের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে বলে উঠে, আচ্ছা আঙ্কেল, একটা কথা ছিল। কি কথা বলো? আপনার ছোট মেয়ে কিভাবে মারা গেছে? ফারুকের চেহারা পাল্টে গেল। চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হঠাৎই সে মারা যায়। তবে সে জন্মের পরপর সুস্থই ছিল। জানি না কিভাবে কি হল। আমার স্ত্রী তার শোকে মানসিক রোগীতে পরিণত হয়েছে, তার একই কথা, তার মেয়ে জীবিত। অথচ আমরা দেখেছি মৃত। নিজ হাতে দাফন করেছি আমার সেই ছোট নিষ্পাপ মেয়েকে। বলেই সে হালকা চোখ মুছল। সাদ তখন আবারও বলল, আপনার মেয়ের জন্ম তারিখ? 19শে ফেব্রুয়ারি। এএস হলি হসপিটালে? ফারুক বোকা বনে গেল সাদের কথায়। সাদি বা কি করে জানল হসপিটালের নাম? ফারুক হোসাইন তো কখনো তা জানায়নি তাকে। তুমি কি করে জানলে? সাদ মুচকি হেসে বলে, ডিএনএ রিপোর্ট আসুক, তারপর বোঝা যাবে, তবে তার আগে আরও কিছু খোঁজ নেয়া লাগবে। বলেই সাদ পকেট থেকে ফোন বের করে ফোনে কিছু করতে করতে সেখান থেকে অন্যদিকে চলে গেল। ফারুক সাদের কথাবার্তা কিছুই বুঝতে পারছে না। ওদিকে রুবাই সেহেরকে খুঁচিয়ে বলে, কি সেহের, সাদ কই? বিয়ে করে হারিয়ে গেল নাকি? বলেই হেসে উঠল। এদিকে সেহের কিছুটা লজ্জা পেলেও কেন যেন সাদের জন্য চিন্তা হল। রুবাই সেহেরকে সাদকে নিয়ে নানানভাবে খোঁচাচ্ছে আর সেহের লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তখনই রুবাইয়ের ফোনে সাদের কল আসল। হ্যাঁ ভাই বল। সেহেরকে দে। এই দেখো তোমার বর কলও করেছে, নেও কথা বলো, আসছি। বলেই মুচকি হেসে কিছুটা সরে গেল রুবাই। সেহের ফোনটা হাতে নিয়ে হ্যালো বলতেই সাদ বলে উঠল, কি বউ, আমায় মিস করছো? সমস্যা নেই, আমি তো এখন পার্মানেন্টলি তোমার হয়ে গেছি। এখন শুধু রাতটা আসার অপেক্ষা। এই, আপনার এইসব লাগামহীন কথাবার্তা ছাড়া আর কিছু কি মুখে আসে না? উহু, আসে না গো। রাখেন ফোন। বলেই সেহের কল কেটে দিল আর সাদ ফোনের দিকে তাকিয়ে হাসতে শুরু করল। সেহেরকে জ্বালাতে তার বড্ড ভালো লাগে। আজ সাদ খুশি, অনেক বেশি খুশি। আজ থেকে সে তার প্রিয়তমাকেও খুশিতে দেখবে। এখন শুধু ডিএনএ রিপোর্ট আসার অপেক্ষা। কারিব কিছুক্ষণ আগেই বেরিয়েছে, সাদ আপাতত তারই অপেক্ষায় আছে। প্রায় 40 মিনিট পর কারিব ফিরল। সাদ রিপোর্ট হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। অতঃপর রিপোর্ট খুলে দেখতে লাগে। রিপোর্ট দেখে সাদের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। হ্যাঁ, সে যা ভেবেছে তাই হয়েছে। সাদ রিপোর্ট নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। সেখানে সকলে সন্ধ্যার নাস্তা করতে ব্যস্ত। সাদ সকলের এটেনশন চাইতেন শখে সাদের দিকে মনোযোগ হল। এখানে সাদের পরিবার এবং মি এবং মিসেস ফারুকও উপস্থিত। সেহেরও তাদের মাঝে ছিল। সেহেরের পাশে মিসেস ফারুকও আছে। সে তো সেহেরের পাশে থেকে সরতে নারাজ। তার এমন আচরণে সকলেই কমবেশি অবাক হলেও মিসেস ফারুকের জেদের কারণে কিছু বলতে পারেনি। সাদ তখনই তার বাবা জুবায়েরকে বলল, বাবা, কবির চাচার মেয়ে তো সেহের না, তাই না? সাদের এমন কথায় সেহেরের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি সব যাতা বলছে সাদ? কবির কেন তার বাবা হবে না? সাদ যেন সেহেরের মনের কথা বুঝতে পারল।
তাই সে সেহেরকে আশ্বাস দিয়ে বলে, কি বলছি পুরোটা শুনো, তারপর ভেবো। সাদের মাঝেই জুবাইর একনার সেহেরের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, হ্যাঁ তো বোঝাচ্ছি। ফারুক আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। সাদের কথায় ফারুক হোসাইন নড়েচড়ে বসে অতঃপর ঠান্ডা স্বরে বলে ওঠে, হ্যাঁ সাদ, বলো, আমি শুনছি। আপনার মেয়ে 19শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে মারা যায়নি। এই আপনার স্ত্রীর সাথে যিনি বসে আছেন তিনি হলেন আপনার ছোট মেয়ে সেহের। আর যাকে আপনি নিজের মেয়ে বলে দাফন করেছেন তিনি আমারই চাচার মেয়ে। সকলে অবাক হয়ে গেল সাদের কথায়। হিসাবটা তারা ঠিক বুঝতে পারছে না। সাদ আবার বলা শুরু করল, এএস হলি হসপিটালে সেদিন একই দিনে একই সময়ে সুফিয়া মা এবং আন্টির ডেলিভারি হয়। দুজনেরই মেয়ে হোম তাদের চেকআপের জন্য চাইল্ড ক্লিনিকে নেওয়া হয়। সেখানে একই বেডে দুজন শুয়েছিল, এক সেহের এবং অন্যজন কবির চাচার মেয়ে। কবির চাচার ঠিকই তার মেয়েকেই মেরেছে, কিন্তু একজন নার্স ভুলবশত সেহেরকে নিয়ে সুফিয়া মায়ের কোলে দিয়েছে আর মৃত বাচ্চাকে ফারুক আঙ্কেলের কোলে দেয়। কি আঙ্কেল, ঠিক বললাম তো? ফারুক হোসাইন নির্বাক হয়ে মাথা নাড়াল। সেই নার্সের গরমিলের কারণে দুজন বাচ্চা আলাদা আলাদা মায়ের কোলে গেছিল, একজন মৃত হয়ে আরেকজন জীবন্ত হয়ে। এটা আমার কথা না, আমি সেই হসপিটালে সব খবর নিয়েছি, ইভেন ফারুক হোসাইন এবং সেহেরের ডিএনএ টেস্টও করিয়েছি। আপনারা চাইলে রিপোর্ট দেখতে পারেন, আমার হাতেই আছে রিপোর্ট। বলেই সাদ তার হাতে থাকা রিপোর্টটা ফারুক হোসেইনের হাতে দিল। তিনি চোখে চশমা লাগিয়ে ভালোভাবে রিপোর্টটা পড়লেন। যতই পড়ছেন চোখের পানিতে তার চশমা ততটাই ঝাপসা হয়ে যাচ্ছে। এদিকে সেহেরের চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। যাকে এতদিন মা বলে এসেছে সে তার মা নয়, তার পাশে বসা মাটাই তার আসল মা। সেহের এতক্ষণে বুঝল মিসেস ফারুকের তখনকার কথাগুলোর মানে। ফারুক হোসাইন রিপোর্টটা সোফায় রেখে সেহেরের পাশে বসে সেহেরকে বুকে জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। সেহেরও নিজেকে সামলে রাখতে পারল না, সেও ফারুককে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ফারুক হোসাইন প্রায় 19 বছর নিজের মনের মাঝে তার ছোট্ট মেয়েটাকে মৃত বলে লালন করে গেছে, আর আজ তার ছোট্ট মেয়েটা তার বুকে। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? আল্লাহ সুবহানাল্লাহ তাআলা চাইলে কি না করতে পারেন, তার দ্বারা সব সম্ভব। তাই তো সেহের নিজেকে এতিম ভাবলেও আজ পুরো পরিবার ফিরে পেল। তার দুঃখের দিন শেষ। সকলের এতক্ষণ এই চরম সত্যিটা মানতে কষ্ট হলেও বাবা মেয়েকে একসাথে কাঁদতে দেখে তাদের চোখের কোণেও জল জমল। সাদ চোখে পানি নিয়েই মুচকি হেসে এদিক সেদিকে তাকিয়ে চোখের পানি ঢাকার চেষ্টা করতে থাকল। কারিব চোখের কোণ মুছে সাদের পিছে দাঁড়িয়ে সাদের কাঁধে হাত রেখে বলল, স্যার, আপনি পেরেছেন। সত্যিই আপনার বুদ্ধির তারিফ করতে বাধ্য হচ্ছি। আপনার যাচাই বিবেচনার কারণেই আজ এমন সুখের সময় নিজ চোখে দেখতে পারছি। আপনার পা ধরে আমার সালাম করতে মন চাইছে। কারিবের কথা সাদ নিঃশব্দে হাসল। অতঃপর সে পিছে ফিরে কারিবকে হালকা জড়ায় ধরল। হ্যাঁ, আজ সাদ সফল হয়েছে। তার চেয়ে বড় সুখী আর কে আছে? বোকা ছেলে, এত বড় হয়েছ তাও বুঝো না, তোমার স্থান আমার পায়ে নয় বুকে। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। ফারুক তার সেহেরকে বুকে নিয়ে মিসেস মালিনীর দিকে তাকাল। সে এখনও একইভাবে সেহেরের দিকেই তাকিয়ে। এখানের কেউ তার মেয়েকে না চিনলেও এই মালিনী হোসাইন ঠিকই সেহেরকে চিনেছে। সন্তানের প্রতি মায়ের টান হয়তো এটাকেই বলে। শেষমেশ ফারুক হোসাইন স্বীকার করতে বাধ্য হল, মালিনী, আমার স্বীকার করতে বাধা নেই, তুমি ঠিকই আমাদের মেয়েকে চিনেছ।
কিন্তু দেখো আমি কেমন বাবা যে কিনা আমার এই ছোট্ট মেয়েটাকে চিনতে পারলাম না। সত্যিই তুমি প্রশংসার যোগ্য। ফারুক হোসেনের কথায় মালিনী হাসল। হয়েছে, এখন মেয়েকে আমার কাছে দিন তো। আমার বুকটা যে হাহাকার করছে। আমার মা, তুই একদম কাঁদবি না, আমি আর তোর বাবা আছি তো। সে খুবই স্বাভাবিক আচরণ করল, যা দেখে ফারুক হোসাইন বিস্মিত হলেন। ফারুক দেশবিদেশের কত ডাক্তার দেখালেন তার স্ত্রীকে, তবুও তার অবস্থার তেমন একটা উন্নতি হয়নি। সে যতবারই ডাক্তার দেখাতে গেছে মালিনী মিনতির সুরে বারবার বলত, আমার মেয়েকে এনে দাও, দেখবা আমি একদম ঠিক হয়ে যাব। হ্যাঁ, মালিনী বরাবরই ঠিক ছিল এবং ফারুক হোসাইন ভুল। সত্যি সত্যিই মালিনী আবার স্বাভাবিক হয়ে আসছে। সেহেরকে দুজনই আগলে রাখলেন। একসময় ফারুক হোসাইন আবেগী সুরে বলে উঠলেন, মা, মারে, একবার বাবা বলে ডাকবি? তোর মুখে বাবা ডাক না শুনে যে দম বন্ধ হয়ে আসছে। সেহের অস্ফুট সুরে বাবা এবং মা বলে উঠল। এবার ফারুক হোসেনের সাথে মালিনীও কান্নায় যোগ দেয়। তাদের একান্ত কাটানো সময়গুলো ঘণ্টাখানেক চললই। কেউই তাদের পরিবারে বিরক্ত করেনি। সাত দূরে পিলারের সাথে হেলান দিয়ে তার মায়াবিনীর হাস্যোজ্জ্বল মুখটা দেখছে। দেখার তৃষ্ণা যেন মিটবার নয়। বিছানায় উবুর হয়ে শুয়ে বিয়ের ছবিগুলো দেখছে সেহের। ফোনটা সাদ সেহেরকে তার বাসরে উপহার হিসেবে দিয়েছিল। তাদের বিয়ের আজ প্রায় কয়েক বছর কেটে গেছে। সেহের এবার অনার্স দ্বিতীয় বর্ষে। অবসর সময়ে তাদের বিয়ের ছবি দেখা যেন সেহেরের অভ্যাসে পরিণত হয়েছে। রিসিপশনের সাজে সাদ তাকে ফিসফিস করে বলেছিল, জানো আমি ঠিক তোমার এই সাজে তোমায় স্বপ্নে দেখেছিলাম। সেদিন আমার রাতের ঘুম হারাম হয়ে গেছিল স্বপ্নের হুড়পড়ির কথা চিন্তা করতে করতে। আমার সেই হুড়পড়িটা যে আমার বউ, সেটা আজ তোমায় না দেখলে জানতামই না। কতটা স্নিগ্ধময়ী লাগছে তোমায় জানো? সাদের কথাগুলোতে সেদিন সেহের ভীষণ লজ্জা পেয়েছিল। সেহেরের মা এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আজ সেহেরের ভার্সিটি বন্ধ। সাদ গেছে তার শ্যুট নিতে। বাড়িতে সার্ভেন্টরা আর সেহের ছাড়া কেউই নেই। বোরিং লাগছে সেহেরের কাছে সবকিছু। আসিয়াও নেই। সে গেছে রুবাইয়ের সাথে ফরেইনে। বেবির জন্য রুবাইয়ের দেশবিদেশে ছুটাছুটি করতে হচ্ছে বেশ। তানজিলও আছে তার সাথে। রুবাই একা থাকবে দেখে আসিয়াও সঙ্গে গিয়েছে। সেহের তার মায়ের সাথে মাঝে মধ্যে দেখা করতে গেলেও সাদ ফেরার সময় সেহেরকে নিয়ে আসে। তবে আজ কেন যেন তার বাসায় যেতে ইচ্ছা করছে না। হঠাৎ কি চিন্তা হতেই সেহের উঠে বসল এবং চুল খোপা করতে করতে নিচে চলে গেল। রান্নাঘরে ঢুকতে ঢুকতে সেহেরের বড় বোন অধরাকে ফোন লাগাল। অধরা এবার মাস্টার্স কমপ্লিট করেছে। দেশে ফিরেছে 6 মাস আগেই। এখন তার বিয়ের কথাবার্তা হচ্ছে। হ্যাঁ সেহের বল, তুই এখন কই আপু? এই তো ফ্রেন্ডের সাথে মিট করতে আসছিলাম। কেন? কিছু লাগবে? না। শুটিং স্পটে যাবি? যাওয়া তো যাই, কিন্তু হঠাৎ? এমনি বাবা আর ওনাকে সারপ্রাইজ দিব। তুমি ঘণ্টাখানেকের মধ্যে এসে আমাকে পিক করিও। ওকে, তাহলে এখন রাখি। বাই। আল্লাহ হাফেজ। বলেই সেহের কল কেটে রান্নায় মনোযোগ দিল। আজ আকাশটা মেঘলা, কিছুক্ষণ আগে গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছিল। এমন সুন্দর একটা দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। রান্নার পুরোটা সময় সেহের তার দাদির সাথে কথা বলে কাটিয়েছে। হয়তো ওরা তার রক্তের মানুষ না, তাতে কি? সেহের তাদের জান দিয়ে ভালোবাসে।
রিমন স্কুলে গেছে তাই তাকে ফোনে পায়নি সেহের। রিমন এবার ক্লাস 6-এর ছাত্র। সেহের চেয়েছিল রিমনকে আর দাদিকে শহরে তাদের কাছে নিয়ে আসতে, কিন্তু দাদি তার গ্রামকেই বেশি ভালোবাসে। দাদিমা না আসলে রিমনও আসতে পারবে না, তাই সে দাদিমা চাচিদের সাথেই থাকে। গত বছর কবির মাদক পাচার করে ফেরার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। জোহরা তো স্বামী এবং মেয়ের শোকে মানসিক রোগীতে পরিণত হয়েছে। সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রাখে। আর তোপা তার বিয়ের 12 দিন বাদেই জানতে পারে সে প্রেগন্যান্ট। বাচ্চাটা কামালের না বরং আশরাফের। এই কথা শুনে কামাল তো তাকে শারীরিক নির্যাতন করতে আসছিল, তার আগেই তপা নিজেকে বাঁচাতে ভারী কিছু দিয়ে কামালের মাথায় জোরে আঘাত করে, যার ফলে কামাল ঘটনাস্থলেই মারা যায়। তোপা সেই ঘটনায় বেশ ভয় পেয়ে যায়, তাই সে ফুলদানিটা সঠিক জায়গায় রেখে নিজের আঙ্গুলের ছাপ মুছে নিজের ঘরে গিয়ে কাঁথা টেনে ঘুমিয়ে পড়েছিল। আজ অবধি কেউই জানতে পারেনি কামালের আসল খুনি কে। কামাল মারা যাওয়ার 1 মাস পর যখন আশরাফের বিয়ের কথা চলে তখন তোপা তাকে জানায় তাদের সন্তান তপার গর্ভে। বাচ্চার কথা শুনে আশরাফ সেই মুহূর্তে তোপাকে বিয়ে করে। এতে আশরাফের সাথে তার মায়ের ছাড়াছাড়ি হলেও আশরাফ ঠিকই তার পরিবারের খেয়াল রেখেছে। বাচ্চার জন্যেও আশরাফ তোপাকে পূর্বের ভুলগুলো ক্ষমা করে দেয়। আশরাফকে পেয়ে তপার জীবনটা যেন বদলে যায়। আর কামালের সাথে বিয়ের দিন থেকে কঠিন অপরাধবোধে ভুগেছে সে বারংবার। আশরাফের সাথে বিয়ে হওয়ার পর তোপা সেহেরের নাম্বার জোগাড় করে তাকে কল দিয়ে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নিয়েছে। আর সেহের, সে তো কখনো ওদের শাস্তি দেওয়ার কথা ভাবতেই পারেনি, তাই এবারও সেহের সকলকে ক্ষমা করে দেয়। তপার দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু যখন তার প্রেগন্যান্সির 7 মাস পেরিয়ে গেছে তখন সে পুকুর পাড়ে হাত মুখ ধুতে সিঁড়ি দিয়ে নামছিল। আশরাফ সেদিন বাড়িতে ছিল না। তোপা হঠাৎ বেসামাল হয়ে একটা সিঁড়িতে পা পিছলে পড়ে পানিতে পড়ে যায়। যদিও তোপা সাঁতার জানত, কিন্তু ভারী এবং দুর্বল শরীর নিয়ে সে একেবারেই সাঁতার কাটতে পারেনি। শেষ রক্ষাও তার হল না, পুকুরে ডুবে মারা গেল। পুকুরঘাটের সিঁড়ি রক্তে মাখামাখি, পুকুরের এক অংশ পানীয়। আশরাফ প্রায় 1 বছর নিজেকে না সামলাতে পারলেও এখন নিজেকে বেশ সামলিয়েছে, কিন্তু ভেতরে তার আকাশ ছোঁয়া ক্ষত। সে এই ক্ষত না পারে কাউকে দেখাতে আর না পারে বলতে। জীবন্ত লাশ সে এখন, জীবন্ত লাশ। সুখ যেন তার হাতে কোনো দিনও ধরা দেয়নি। আবিদ আর মাঞ্জুর বিয়ে হলো কয়েক মাস হল। প্রথমে মাঞ্জুকে অন্য জায়গায় বিয়ে দিবে বলেছিল। মাঞ্জু তো কেঁদে কেটে সেহেরের মাথা খারাপ করে দিচ্ছিল। সেহেরের তখন পরীক্ষা চলছিল বিধায় সে গ্রামে যেতে পারেনি, তবে ব্যবস্থা ঠিকই করে দিয়েছে। সেহেরের দাদির মতো একটা দাদি থাকলে আর কি লাগে। দাদিমা সব শুনে সেদিনই মাঞ্জুর বাড়িতে গিয়ে বিয়ের কথা পাকা করে আসে। আবিদ যেহেতু পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় হাত লাগিয়েছিল, সেহেতু মাঞ্জুর বাবা মা অমত করেনি। খুবই ভালোভাবে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। সেহের রান্না সেরে নিজ হাতে খাবারগুলো হটপটে ঢুকাল। অতঃপর রুমে গিয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে গেল। সাদ তাকে বোরকা ছাড়া বের হতে নিষেধ করেছে, তাই সেহের সবসময় বোরকা হিজাব পরেই বের হয়। রেডি হয়ে নিচে নামতেই দেখল অধরা তার জন্য অপেক্ষা করছে। সেহের মুচকি হেসে অধরাকে এগোতে বলে সার্ভেন্টের হাত থেকে হটপটটা নিয়ে নিজেও বেরিয়ে গেল। কি কারিব, তুমি বিয়ে কবে করবা? এতদিন তো আমার বিয়ে বিয়ে করে সব মাথায় তুলেছিলে, আর এখন আমি বিয়ে করে সংসারীও হয়ে গেলাম, অথচ তোমার খবর নেই। ব্যাপার কি হু? সাদের কথা কারিব হেসে লাজুক সুরে বলে। বাবা মা মেয়ে দেখছে স্যার, মনে হচ্ছে আমিও কিছুদিনের মধ্যে ডাবল হয়ে যাব। কারিবের কথায় সাদ, কারিব উভয়ই হেসে উঠল।
ফারুক হোসাইন দূরে বসে চা খাচ্ছে এবং নিজের স্ক্রিপ্ট মনোযোগ সহকারে পড়ছে। সাদ আর ফারুককে বিরক্ত করল না। শ্বশুর জামাই এখন প্রায় শুটিং এই একসাথে থাকে। ফারুক হোসাইন তো গত বছর সেরা অভিনয়ের অ্যাওয়ার্ডও পেয়েছেন, সাথে সাদও বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন তার নিখুঁত এবং বাস্তব জীবনের টেলিফিল্ম, নাটক এবং ফিল্মের জন্য। তাদের ব্যস্ততার মাঝেই অধরা এবং সেহের স্পটে আসল। কর্মচারীরা তো সেহেরকে ঠিক চিনে ফেলে, সকলে কি যে খুশি। সেহের এত মানুষের মাঝে তার বিদেশিকে খুঁজে বেড়াচ্ছে। সাদ তো এখনও খেয়াল করেনি সেহেরকে। সেহেরকে দেখে কিছুটা মুগ্ধ হল টেলিফিল্মের একজন অভিনেতা জয়। জয় কাউকে সেহেরের বিষয়ে জিজ্ঞেস করতেই সে জানাল সেহের সাদের স্ত্রী। এ কথা শুনে জয় চোখ নামিয়ে ফেলে, কারণ সাদকে সে অত্যন্ত সম্মান করে। সাদ যদি না হতো তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা ইম্পসিবল ছিল। সাদ 1 বছর যাবৎ নবীনদের বড় একটা সুযোগ করে দিচ্ছে। জয়কেও সেই প্রতিষ্ঠিত করছে। সেহের সাদের সামনে কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সাদ কারো উপস্থিতি টের পেয়ে স্ক্রিপ্ট থেকে চোখ সরিয়ে মাথা উঁচু করে তাকাল। সেহেরকে দেখে সে হতবাক হয়ে গেল এবং অস্ফুট সুরে বলে উঠল, তুমি এখানে? আমি আপনার ওই বইপত্র দেখা হল? সেহেরের কথায় সাদ ভ্রু কুঁচকে ফেলে। সেহের আবার বলল, সারা জীবন তো এই স্ক্রিপ্টের মধ্যেই থাকেন, বলি ঢুকে যেতে পারেন না? ঢুকলে কি এমন ক্ষতি হয়? সেহেরের এমন রাগিমাখা কথাবার্তা শুনে কারিব তৎক্ষণাৎ কেটে পড়ল। আরে ধুর, রেগে যাচ্ছ কেন? এটাই তো আমার কাজ। নইলে তোমার জামাই ডিরেক্টর কি করে হলো বলো তো? সবই তো তোমার জামাইরার এইসব স্ক্রিপ্টের ক্রেডিটটাই না বলো? সেহের ভেঙচি কেটে সাদের পাশের চেয়ারে বসল। এখনো বউ রেগে আছে, তাই সাদ তার বউয়ের রাগ ভাঙ্গাতে বলল, বউ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? সাদ টেবিলের ড্রয়ার থেকে একটা সুন্দর রঙিন পেপারে মোড়ানো প্যাকেট নিল। সেহের মুখ ঘুরিয়ে বসেছিল। চোখের সামনে প্যাকেটটা ধরতেই সেহের অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে সাদের দিকে তাকাল। প্যাকেটটার দিকে তাকিয়ে অস্ফুট সুরে বলে উঠে, কি আছে এতে? সাদ সেহেরের হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলে, নিজেই খুলে দেখো। সেহের কাগজ খুলে দেখল একটা সাদা বইয়ের পেছনে দিক। বইটা উল্টিয়ে সামনের কভার দেখতেই সেহের বিস্মিত হল। এটা তো তার মায়ের লেখা কবিতার বই। সাদ কবে ছাপালো এটা? সেহেরের চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। সে দ্রুত ভেতরের কিছু পেজ পড়ে দেখল। হ্যাঁ, তারই লেখা। সেহের ছলছল নয়নে সাদের পানে তাকাল। সাদ সেহেরের দিকে তাকিয়ে আছে। সেহের তাকাতেই চোখ দিয়ে আশ্বাস দিল। সেহের অস্ফুট সুরে বলল, এখানে তো মায়ের লেখা কবিতা আছে। আপনি পেলেন কোথা থেকে? যেখান থেকেই পাই না কেন, পেয়েছি তো। আমি কি জানতাম নাকি আমার শাশুড়ির এত গুণ? হোক সে আসল নয়। তোমার ডায়েরিতে লেখা ছিল তোমার এই ইচ্ছের কথা, তাই এই সুযোগ হাতছাড়া করলাম না। এখন বলো, প্রকাশক থেকে পেমেন্ট কত নিবে? সাদের কথায় সেহের ফিক করে হেসে ফেলল। দূর থেকে ফারুক হোসাইন এবং অধরা সেহেরের হাসিমাখা মুখটা দেখছে। সেহের হাসি থামিয়ে বলে, সেটা পরে দেখা যাবে, এখন আসুন, খিচুড়ি তো ঠান্ডা হয়ে যাবে। অনেক কষ্ট করে আপনার জন্য এবং বাবার জন্য নিজ হাতে রেঁধে এনেছি আপনাদের সারপ্রাইজ দিব বলে। চলুন মহারানী, আমিও যে আপনার সুস্বাদু খাবারের অপেক্ষায় আছি। সাদের নাটকীয় কথাবার্তায় সেহের নিঃশব্দে হাসল। সমাপ্ত।